নমস্কার বন্ধুরা, আজকে একটি অন্য বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি। সেটি হচ্ছে সোশিওলজি অপশনাল WBCS এ পড়তে গেলে কি নিয়ে পড়তে হবে, অর্থাৎ সোশিওলজি সমাজতত্ত্ব এই বিষয়ে কি আছে। অনেকে এই প্রশ্নটি শুরুতেই করে থাকেন। কেন? আমরা দেখেছি আমাদের সাবজেক্ট সোশিওলজিতে অধিকাংশরা, প্রায় ৯৮ থেকে ৯৯% যারা এই সাবজেক্ট নিয়ে অপশনাল পরীক্ষায় বসে WBCS এ মেইনে, তারা খুব স্বাভাবিক কারণে এই প্রশ্নটি রাখেন যে আমার কাছে এই সাবজেক্টটি নতুন, আমি এই সাবজেক্ট কিছু জানি না। তাই এই সাবজেক্টে কি আছে সেটি আমার মনে হয়েছে সকলের সামনে তুলে ধরাটা খুব জরুরি। আমরা বলি সোশিওলজি এই সাবজেক্টটি একটি নবীন সামাজিক বিজ্ঞান, সোশ্যাল সায়েন্স, নিউ সোশ্যাল সায়েন্স। এর জন্ম 1838-39। বিশিষ্ট ফরাসি সমাজ চিন্তানায়ক অগাস্ট কোঁত তার মস্তিষ্ক প্রসূত। ফলে সামাজিক বিজ্ঞানগুলির ভাণ্ডারে আমরা যা কিছু দেখি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, নৃতত্ত্ব, দর্শন, মনস্তত্ত্ব, এগুলির তুলনায় অনেক নবীন। আবার এগুলি কেন সোশ্যাল সায়েন্স, কেন সামাজিক বিজ্ঞান? সমাজেরই কোনো না কোনো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তারা আলোচনা করে। যেমন রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিক বা রাষ্ট্রনৈতিক বিষয়গুলি দেখে, অর্থনীতি দেশ তথা সমাজের অর্থনৈতিক গতিবিধির উপর গভীর পর্যালোচনা করে, ইতিহাস সমাজেরই ইতিহাস পর্যালোচনা করে, মনস্তত্ত্ব মানুষের মনোবৈজ্ঞানিক দিকগুলিকে তুলে ধরে, দর্শন মানুষের আধ্যাত্মিক তথা দার্শনিক দৃষ্টিভঙ্গিকে পাথেয় করে মানুষের বোঝাপড়াকে আরও মজবুত করে। তাহলে সমাজতত্ত্ব কি করে? সমাজের সব দিকগুলিই তো এরা দেখছে। সমাজতত্ত্বের দেখার দায়িত্ব সবটুকু, অর্থাৎ সমাজের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, জাতি উপজাতিগত, ঐতিহাসিক, ভৌগোলিক, নৃতাত্ত্বিক, দার্শনিক, মনস্তাত্ত্বিক, কেন সব দেখবে? এইগুলো দেখার তো স্বতন্ত্র সামাজিক বিজ্ঞান রয়েছে। স্বতন্ত্র সামাজিক বিজ্ঞান সমাজের টুকরো টুকরো বিষয়গুলিকে দেখে। যদি আমরা একসঙ্গে সমাজকে বিচার করতে চাই, তাহলে একটা বিজ্ঞানের মধ্য দিয়ে সেটা দেখা বাঞ্ছনীয় হবে। যেমন আমরা আজকে ব্যাংক বা কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠানে যেতে পারি আমাদের প্রয়োজনে, কালকে মন্দিরে যেতে পারি বা ধর্মীয় কোনো উৎসবে যেতে পারি, পরশুদিন আমরা কোনো পঞ্চায়েত বা পুরসভায় যেতে পারি আমাদের ভোটার কার্ড, আমাদের আধার কার্ড এই সংক্রান্ত। আমরা কোনো
মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে চিন্তাভাবনা করতে পারি, আমরা কোনো দার্শনিক আধ্যাত্মিক চিন্তাভাবনা করতে পারি। সুতরাং একজন মানুষ হিসেবে আমাদের বহু কিছুর প্রয়োজন হয় এবং তার প্রত্যেকটি বিষয়ের সঙ্গে সামাজিক বিষয়, সামাজিক বিষয় গভীরভাবে জড়িত। না, অর্থনীতির সঙ্গে সামাজিক, রাষ্ট্রনীতির সঙ্গে সামাজিক, রাষ্ট্রনীতি, অর্থনীতি, নৃতত্ত্ব তার দৃষ্টিকোণ থেকে তথ্যগত পর্যালোচনা করে। সমাজতত্ত্ব এই সকল সার্বিক দিকের সামাজিক প্রভাব কি পড়ছে সেগুলো নিয়ে পর্যালোচনা করার দায়িত্ব নেয়। তাই সমাজতত্ত্ব পড়তে গিয়ে আমরা বলি যে কেউ, সে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়েছেন কি মেইন স্ট্রিম সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বটানি, ম্যাথামেটিক্স, মলিকুলার বায়োলজি, মেডিকেল টেকনোলজি, যা খুশি, কমার্স, ম্যানেজমেন্ট, কম্পিউটার সায়েন্স, প্রসঙ্গত উল্লেখ্য এই সাবজেক্ট নিয়ে পড়ে যারা সেই সাবজেক্ট দিয়েই যদি কোনো পরিষেবা দেন তাহলে এই সমাজকে দিতে হবে। সমাজের বাইরে তারা পরিষেবা দেবেন না। তাই যেহেতু আমরা সমাজে জন্মাই, সমাজে বড় হই, সমাজের জন্যই আমরা কাজ করি, এই সমাজ থেকেই শিক্ষা পাই, তাই যে কেউ অনায়াসে এই সাবজেক্ট নিয়ে পঠন পাঠন করতে পারে। বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল, বিষয়বস্তু এই সমাজের আমাদের চৌহদ্দির মধ্যেই ঘোরাফেরা করছে। আমাকে শুধু একটু চোখ কান খোলা রেখে বিষয়গুলির দিকে পরখ করতে হবে। তার কারণ আমার দায়িত্ব রয়েছে সমাজতত্ত্বের আঙিনায় ঘটনাবহুল যে বিশ্ব, যে সমাজ দৈনন্দিন আমরা অতিবাহিত করছি, সেই ঘটনার কার্যকারণ পর্যালোচনা করা। কেন ঘটলো, তার ফল কী, ভালো কোথায় হয়েছে, খারাপ কি হচ্ছে, খারাপ কি যা হচ্ছে তার থেকে মুক্তির উপায়, অর্থাৎ একটা চরম নিরপেক্ষতাকে সামনে রেখে আমাদের ঘটনার সত্যতা খুঁজে বেড়াতে হবে। তাই এটিকে সমাজকেন্দ্রিক বিজ্ঞান হিসেবে উল্লিখিত হয়। এটি প্রাকৃতিক বিজ্ঞান নয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মতো কোনো পরীক্ষণাগার নির্ভর বিজ্ঞান নয়, কিন্তু তা সত্ত্বেও বিজ্ঞান। কারণ আমরা বিজ্ঞানের পথ ধরে, বিজ্ঞান যে পথে গবেষণায় সমীক্ষায় থাকে ঠিক সেই পদ্ধতিকে অবলম্বন করে আমরা দৈনন্দিন ঘটনার সত্যতা যাচাই করি, সত্যতাকে নিষ্কাশন করি। তাই বিজ্ঞানের মূল দায় হচ্ছে টু ইনকালকেট দ্য ট্রুথ, অর্থাৎ সত্যকে বার করে আনার দায়িত্ব রয়েছে বিজ্ঞানের প্রতিটি বিষয়ের। সেদিক থেকে সমাজতত্ত্ব একটি বিজ্ঞান, বলা বাহুল্য এটি সামাজিক বিজ্ঞান। তাই আমি প্রথমেই বলবো, অভয় দেব বিষয়টি যে কেউ পঠন পাঠন করতে পারে। বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল সাবলীল, আমাদের জানা বিষয়বস্তু, কিন্তু যেহেতু সমাজতত্ত্ব নামক একটি সামাজিক বিজ্ঞানের আঙিনায় ঘটনাবলী আমরা বিশ্লেষণ করব, তাই তথ্য, কার্য, কারণ, যুক্তি, যদি কোনো তত্ত্বকে অবলম্বন করতে হয়, এখানে সমাজতত্ত্বের বহু তাত্ত্বিক রয়েছেন। যদি আমার ঘটনা সম্পর্কিত কোনো তাত্ত্বিক কোনো বক্তব্য রেখে যান বা রেখে গিয়ে থাকেন, তাহলে তার বক্তব্যকে আমরা রেফারেন্স হিসেবে তুলে ধরে আলোচনা করব। তাই
আমরা আজকে সিলেবাস নিয়ে আলোচনা করব। আমি কমলেন্দু দালাল, কেডি স্যার। বহুদিন সমাজতত্ত্বের সঙ্গে রয়েছি, বিশেষ করে কম্পিটিটিভ ডোমেনে আমি যথেষ্ট পরিচিত বলে মনে করি। অনেকেই আমার নাম শুনে থাকো। আমার কিছু বই আছে যেগুলি কমল ইন্দু বলে পরিচিত। আমি সেই সেই মর্মে আমি এইটুকু বলবো যে নির্ভয়ে আন একাডেমির প্লাস লার্নার হিসেবে তোমরা এসে আমার ক্লাস পেতে পারো। ফ্রি ক্লাস হিসেবে ইউটিউবে প্রতি সপ্তাহে একটি ক্লাসের ব্যবস্থা হয়, তোমরা সেটা দেখতে পারো। আন একাডেমি প্ল্যাটফর্মে সোম থেকে বৃহস্পতি অবধি 10টার সময় প্রতিদিন স্পেশাল ফ্রি লাইভ ক্লাস থাকে, সেখানে আসতে পারো। আমি বহু প্রতিষ্ঠানে গুরুত্বের সঙ্গে পরিষেবা দিয়ে এখন আমি প্লাস এডুকেটর হিসেবে আন একাডেমিতে রয়েছি। তোমরা অনায়াসে আমাকে ফলো করতে পারো, আমার ক্লাস দেখতে পারো। প্লাস লার্নার হিসেবে এসে সরাসরি আন একাডেমির ক্লাস করতে পারো, লাইভ ক্লাস প্লাস ক্লাসগুলো করতে পারো। পিডিএফ ফরম্যাটে বাংলা ইংরেজি ফুল স্কেপ নোট, যে নোটগুলি লিখে তুমি আগামী দিন সাকসেস পেতে পারো, তার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। আমরা আজকে সোশিওলজি যাদের কাছে অজানা, সব সাবজেক্ট সবাইকে জানতে হবে এবং তারপর পড়া যাবে এরকম নয়। অনেক সাবজেক্ট রয়েছে। এটি যদি আজকে বটানি, জুলজি, ফিজিওলজি হতো, তাহলে অবশ্যই সেই বিষয়ের উপর ট্রেন্ড আপ হয়ে তবে অপশনাল হিসেবে সিলেক্ট করলে হয়তো নাম্বার পাওয়া যেতে পারে। কিন্তু আমরা বলি সোশিওলজি যেহেতু একটা বড় WBCS যেহেতু একটা বড় সিলেবাস, তার প্রিলি, মেইন এবং ইন্টারভিউ মিলে একটা বেশ বড় সময় সাপেক্ষ বিষয়, অনেক নাম্বারের পরীক্ষা। তাই এখানে অপশনালগুলি এমনভাবে বেছে নেওয়া উচিত যে অপশনালগুলি পড়তে সময় লাগে না, যে অপশনালগুলির সিলেবাস মডারেট, বিষয়বস্তু সহজ সরল, সেই রকম একটি বিষয় বেছে নেওয়াই যথাযথ। সেক্ষেত্রে সোশিওলজি অনায়াসে তোমরা সিলেক্ট করতেই পারো। আমরা আজকে সিলেবাস, তারপর কোশ্চেন এর উপর আলোচনা করব, কিছু বইয়ের ক্লুজ দেবো। আমরা জানি অপশনাল WBCS-এ 400 নাম্বারের থাকে, সেখানে 2টি পেপার থাকে, অর্থাৎ 200 করে অপশনাল থাকে, 2টি পেপার 200 করে। আমাদের যে সাবজেক্ট, সেখানে এসে টাইপ কোশ্চেন হয়ে থাকে, এসে টাইপ। ফলে মোট 5টা কোশ্চেনের উত্তর দিতে হয়। সেই মর্মে আমি সিলেবাস পর্বে আরও বিস্তারিত আলোচনা করব, কিন্তু সাম্প্রতিককালে কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, সেটাও আমি সিলেবাস আলোচনার সময় দেখাবো। 2টো পেপারে এখানে কি আছে, আমি সেই বিষয়টি এখানে আমি তুলে ধরতে চাইছি। তা হলো 2টি পেপারে রয়েছে, যেমন একটি পেপার যেটা পেপার 1 বা ফার্স্ট পেপার, সেটি ফান্ডামেন্টালস বা মৌলিক সমাজতত্ত্ব বা জেনারেল সোশিওলজি, সাধারণ সমাজতত্ত্ব। এখানে আমাদের পর্যালোচনা কোনো সমাজকে কেন্দ্র করে, কোনো দেশ কালকে কেন্দ্র করে নয়। অবশ্যই কালের বিচারে সাম্প্রতিক কন্টেম্পোরারি সমাজের ওপরই মূলত পর্যালোচনা থাকবে। বিষয়বস্তু যা আগেও বলেছি, কোনো সামাজিক, কোনো সাংস্কৃতিক, ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক, ইতিহাসগত, জাতি উপজাতিগত বিষয়ের উপর কোনো না কোনো ঘটনা ঘটছে এবং সে সম্পর্কে একটি তথ্যবহুল নিরপেক্ষ পর্যালোচনা। সেই সূত্রে
পেপার ওয়ানের বিষয়বস্তু অনেকটা অ্যাবস্ট্রাক্ট টাইপের, অর্থাৎ বিশ্বের সব সমাজের কথাই এখানে বলা হয়েছে। এখানে কোনো স্পেসিফিকেশন নেই যে ভারতীয় সমাজ, পশ্চিমবঙ্গের সমাজ, বিহারের সমাজ, সমাজ কোড আনকোড সমাজ। সেখানে বলা যেতে পারে আধুনিক সমাজ, মডার্ন সোসাইটি, শিল্পায়িত সমাজ, ইন্ডাস্ট্রিয়ালাইজড সোসাইটি, অথবা বিজ্ঞান প্রযুক্তি নির্ভর সমাজ, সায়েন্স টেকনোলজি বেসড সোসাইটি। কার সোসাইটি, কোন সমাজ, এখানে সেইভাবে কিছু বলা নেই। ফলে অ্যাবস্ট্রাক্ট মডেলের কিছু জায়গা এখানে রয়েছে। আমরা প্রথম সিলেবাসের পেপার ওয়ানের প্রথম যে চ্যাপ্টারটা দেখব, সেখানে দেখতে পাবো যে সমাজতত্ত্বের উদ্ভব কিভাবে হলো, ইউরোপ কিভাবে আধুনিক হলো তার সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে, সমাজতত্ত্ব কোন মাহেন্দ্রক্ষণে সমাজতত্ত্বের আবির্ভাব হয়েছে। এই জায়গাটা অনেকটা হিস্টোরিক্যাল, অর্থাৎ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কি রয়েছে যা সমাজতত্ত্ব এই পৃথিবীতে আনতে বাধ্য করেছে। প্রসঙ্গত বলি, অগাস্ট কোঁৎ তাঁর গুরুত্বপূর্ণ গ্রন্থ পজিটিভ ফিলোসফিতে সোশিওলজি কথাটি 1838 এই গ্রন্থটি প্রকাশনার মধ্যে দিয়ে এই পৃথিবীতে স্থান পায়। তার কারণ এই কথাটি তিনি পজিটিভ ফিলোসফি গ্রন্থে প্রথম ব্যবহার করেছেন। সেই সূত্রে আমরা জানতে পারি সোশিওলজি কথাটির মধ্যে দুটি শব্দ রয়েছে। একটি ল্যাটিন শব্দ সোসিয়াস, যার অর্থ সমাজ বা সমাজকেন্দ্রিক, আরেকটি হচ্ছে লোগোস, গ্রিক শব্দ, তার অর্থ হচ্ছে বিজ্ঞান, সায়েন্স। তাহলে দাঁড়াচ্ছে সায়েন্স অফ সোসাইটি, সমাজের বিজ্ঞান, যা শুরুতে বলেছিলাম সমাজের ঘটনাবলী বিজ্ঞান ভিত্তিক, সত্যনিষ্ঠ, নিরপেক্ষ, পক্ষপাতিত্বহীন পর্যালোচনা। আমাদের শুধু এই ওরিয়েন্টেশনটা তুলে ধরতে হবে সমাজতত্ত্বের পর্যালোচনার মধ্য দিয়ে। আমি কোনো দিকে না ঝুঁকে এই পর্যালোচনা করছি। মনে রাখতে হবে, যেহেতু আমরা রক্তমাংসের মানুষ, যেহেতু আমরা সমাজবদ্ধ মানুষ, এর ফলে আমাদের একটি জাতি আছে, সম্প্রদায় আছে, ধর্ম আছে, একটি অঞ্চলের উপর দুর্বলতা আছে। সেই সূত্রে আমরা যখন মানব সমাজ কেন্দ্রিক কোনো পর্যালোচনা করছি, তাতে পক্ষপাতিত্বের সম্ভাবনাটা অনেক বেশি উজ্জ্বল। মনে রাখতে হবে যাতে আমরা সেই দুর্বলতাকে কাটিয়ে নিরপেক্ষ, সাহসী পর্যালোচনায় থাকতে পারি। সেই সূত্রে আমি বলছি যে পেপার ওয়ানটি একটি ফ্ল্যাট বা অ্যাবস্ট্রাক্ট মডেলের, গোটা বিশ্বের সমাজকে কেন্দ্র করেই এখানে পর্যালোচনা হয়েছে। সেখানে আমরা সমাজতত্ত্বের উদ্ভব হচ্ছে কোন আর্থসামাজিক ইউরোপীয় পরিস্থিতিতে, এখান থেকে কোশ্চেন দেয়। স্কোপ অ্যান্ড সাবজেক্ট ম্যাটার, সমাজতত্ত্বের উদ্ভবের পরবর্তীতে যেটি অত্যন্ত বাস্তবধর্মী পর্যালোচনা, তা হলো যে সমাজতত্ত্ব কী নিয়ে আলোচনা করে। যা বলেছি যে সমাজের যাবতীয় বিষয় সম্পর্কে খুঁটিনাটি পর্যালোচনা করে এবং সেখানে বিজ্ঞানসম্মত তথ্য নির্ভর পর্যালোচনায় থাকে। অ্যান্ড রিলেশন উইথ আদার সোশ্যাল সায়েন্স, অর্থাৎ অন্যান্য সামাজিক বিজ্ঞান যেমন রাষ্ট্রনীতি, অর্থনীতি, নৃতত্ত্ব, এগুলির সঙ্গে সমাজতত্ত্বের দূরত্ব তথা সম্পর্ক কি। এছাড়া সোশিওলজি অ্যান্ড কমন সেন্স, সমাজতত্ত্বের সঙ্গে সাধারণ বোধের সম্পর্ক, পার্থক্য। সোশিওলজিক্যাল ইমাজিনেশন, সামাজিক কল্পনা শক্তি বলতে আমরা কি বুঝি, যে সমাজতাত্ত্বিক কল্পনা শক্তি, অর্থাৎ সমাজতত্ত্ব আলোচনা পড়লে আমরা সমাজতাত্ত্বিক আলোচনায় অবগাহন করতে পারি। কিন্তু আমরা অনেককে দেখেছি যারা সমাজতত্ত্ব না পড়েও যুক্তিগ্রাহ্য
দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারেন, বক্তব্য রাখতে পারেন, তাঁরা সমাজতত্ত্ব না জেনেই এই বক্তব্য রাখছেন বলে তাকে সি রাইট মিলস সোশিওলজিক্যাল ইমাজিনেশন বলেছেন। এরপরেই আমরা থাকব পাথফাইন্ডার্স অফ সোশিওলজি। এটি একটি ভারী চ্যাপ্টার, অর্থাৎ এখানেই তাত্ত্বিকরা সমাজ সম্পর্কে নানা দিকের কথা বলেছেন। সিলেবাস অত্যন্ত স্বচ্ছ, মডারেট, অর্থাৎ খুব দীর্ঘদেহী সিলেবাস নয়, মাঝারি সিলেবাস। তার মধ্যে এই জায়গাটি বেশ সিরিয়াস বলতে পারি। কোশ্চেনও প্রত্যেকবার কোনো না কোনো থিঙ্কারকে দিয়ে কোশ্চেন দেবে। তার মধ্যে আমাদের সিলেবাসে 4 জন থিঙ্কার রয়েছেন: কার্ল মার্কস, এমিল দুর্খিম, ম্যাক্স ওয়েবার, জর্জ সিমেল। তাদের তত্ত্বগুলি সম্পর্কে আমাদের জিজ্ঞেস করবে যে এই সম্পর্কে কি জানো, ওর সম্পর্কে কি জানো, এগুলো। এই চ্যাপ্টারটিও যথেষ্ট ভারী কিন্তু বেশ ছোট। কন্টেম্পোরারি ইন্টারপ্রিটেশনস অফ মডার্ন সোশিওলজি। এখানে 2 জন তাত্ত্বিকের তত্ত্বগত বিশ্লেষণ, টালকাট পার্সন্স এবং রবার্ট কিং মার্টন। এটিও অত্যন্ত কম্পালসারি বলা যায়, অর্থাৎ একটি কোশ্চেন অবশ্য করে দেয়। তাদের তত্ত্বগুলি নিয়ে এখানে একটু বিস্তারিত আলোচনা করার দরকার। প্রসঙ্গত বলি, আগেও বললাম এখানেও থিঙ্কার রয়েছেন, অর্থাৎ কার্ল মার্কস। এদেরকে আমরা চিন্তা তাত্ত্বিক বলি, অর্থাৎ তাদের তত্ত্বগুলির ব্যবহারিক দিকটা এখানে দেখব। আর এরা হলেন পার্সন্স, মার্টন হলেন অরিজিনাল গ্রাউন্ডেড থিওরিস্ট, অর্থাৎ তাদের তত্ত্বগুলি নিয়েই আমরা এখানে পর্যালোচনা করব। এরপর থাকবে সোশ্যাল সিস্টেম, সমাজ ব্যবস্থায়, অর্থাৎ সমাজে থাকতে গিয়ে আমাদের মর্যাদা, আমাদের ভূমিকা, সংস্কৃতি, ঐতিহ্য, বংশগতি, পরিবেশ, এগুলোর সঙ্গে একটির সঙ্গে আরেকটির তুলনা, সম্পর্ক দিয়ে যে ডিসকাস দ্য রিলেশন বিটুইন হেরিডিটি, এনভায়রনমেন্ট, সোশ্যাল কন্ট্রোল, সামাজিক নিয়ন্ত্রণ। আমরা সমাজের বিধিনিষেধ মানতে গিয়ে অনেক কিছু ইচ্ছে হলেও করতে পারি না, সমাজ আমাদেরকে বেঁধে রাখে। সোশ্যাল কন্ট্রোল, এর ফলে আমাদের ব্যক্তিত্ব সুঠাম হয়। তাহলে সোশ্যাল কন্ট্রোলের সঙ্গে পার্সোনালিটি রিলেশন। কনফর্মিটি অ্যান্ড ডেভিয়েন্স হচ্ছে সমাজের কিছুই না মানা, কনফর্মিটি হচ্ছে সমাজের যা কিছু রীতি বিধি মেনে চলা। এই উভয়ের মধ্যে সম্পর্ক অথবা পার্থক্য। ফর্মস অফ ইন্টারাকশন, কতভাবে আমরা একে অপরের সঙ্গে আলাপচারিতা করি, সেখানে মোডগুলো কি থাকে। দ্বন্দ্বে রয়েছি, সহযোগিতায় রয়েছি, প্রতিযোগিতায় রয়েছি, এই রকমভাবে সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড এভরিডে লাইফ। আমরা এই সমাজে বাস করতে গিয়ে যে পারস্পরিক আলাপচারিতায় থাকি, তা দৈনন্দিন জীবনে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এ সম্পর্কিত পর্যালোচনা। পার্সোনালিটি অ্যান্ড সোশ্যালাইজেশন, ব্যক্তিত্ব এবং সামাজিকীকরণ বলতে আমরা বুঝি যে আমরা সমাজে জন্ম নিয়ে যে সামাজিক শিক্ষা তিলে তিলে লাভ করি, তাকে বলছে সামাজিকীকরণ। তার সঙ্গে ব্যক্তিত্বের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। এছাড়া পাওয়ার, অথরিটি, লেজিটিমেসি, সোশিওলজি অফ পলিটিক্যাল লাইফ, এগুলি দিয়েও কোনো না কোনো সময় কোশ্চেন দিয়েছে। এছাড়া রয়েছে ব্যক্তি এবং গোষ্ঠী। এখানে থাকবে কত রকম গোষ্ঠী রয়েছে, ব্যক্তির সঙ্গে গোষ্ঠীর সম্পর্ক কি, কোন গোষ্ঠীতে ব্যক্তি কিভাবে থাকে ইত্যাদি সম্পর্কে, এবং গোষ্ঠীর সাম্প্রতিক সমাজে গোষ্ঠীর গুরুত্ব, কেন আমরা গোষ্ঠীবদ্ধতা থাকি, একা থাকলে সমস্যা কোথায়, এই রকম কিছু এখানে রয়েছে। এগুলি ভীষণ সিম্পল চ্যাপ্টার। এগুলি আবার একটু ভেবে আলোচনা করতে হবে। যেমন ইনইকুয়ালিটি, সমাজে অসাম্য রয়েছে, স্ট্র্যাটিফিকেশন, স্তর বিন্যাস রয়েছে, এবং মোবিলিটি, সমাজের গতিশীলতা রয়েছে, সে সম্পর্কেও এখানে অনেক আলোচনা হতে পারে। যেমন ইকুয়ালিটি বুঝলে তবেই ইনইকুয়ালিটি বুঝব। হায়ারার্কি, সমাজের যে পর্যায়ক্রম রয়েছে। এক্সক্লুশন, সমাজে যারা আজকের দিনে উপার্জনে নেই, কালকে থাকবে কিনা তারাও জানে না,
যাদেরকে আমরা বিপিএল বলি, অর্থাৎ সমাজের উপার্জনহীন ব্যক্তিরা, তারাও বাঁচবে, কিন্তু তাদের দুঃখ কষ্টের জীবন, কেন তারা এক্সক্লুডেড হলেন, কিভাবে তারা বাঁচবেন, তাদের জন্য সরকারের কিছু করণীয় আছে কিনা। পভার্টি অ্যান্ড ডিপ্রাইভেশন, অর্থাৎ দারিদ্র এবং দলন, ডিপ্রাইভেশন, দলন, বা তাদেরকে কিভাবে হেনস্থাকরণ করা হয় দরিদ্র মানুষদের, এবং তা থেকে মুক্তির পথ, এগুলো নিয়ে এখানে আলোচনা হবে। আর সামাজিক সচলতা বলতে সমাজতত্ত্বে দু ধরনের বোঝানো হয়, যে সমাজ কতখানি আর্থসামাজিক দিক থেকে উন্নততর হচ্ছে না নেমে আসছে, অথবা আধুনিক যানবাহন যোগাযোগ ব্যবস্থার মধ্য দিয়ে মানুষের চলাচল সমাজে কতখানি বাড়ছে, কি কেন বাড়ছে, কত রকম মোবিলিটি হতে পারে, এই মোবিলিটি বৃদ্ধির ফলে তার সেই সমাজের সুবিধে অসুবিধেগুলি কি হচ্ছে, এই রকম কিছু। ইকোনমি অ্যান্ড সোসাইটি বলেছিলাম, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, এই সমস্ত বিষয়েই এই সিলেবাসে রয়েছে। সেখানে যে অর্থনীতির কথা এখানে বলা হচ্ছে সেটা অত্যন্ত বেসিক, অর্থাৎ বেঁচে থাকার জন্য আমাদের যতটুকু অর্থনীতি বুঝতে হয়, সেখানে উৎপাদন, বন্টন, ভোগ, অর্থাৎ বাজারের মধ্য দিয়ে আমরা সেই দ্রব্যগুলি অ্যাভেলেবেল হয়, এবং এক্সচেঞ্জ, আমরা বাজারে গিয়ে সেটা এক্সচেঞ্জের মধ্য দিয়ে, অর্থাৎ বাজার থেকে কিনে ব্যবহার করি। সোশ্যাল অর্গানাইজেশন অফ ওয়ার্ক ইন ডিফারেন্ট টাইপস অফ সোসাইটি, যেমন দাস সমাজ, সামন্ততান্ত্রিক রাজাদের সমাজ, শিল্পায়িত ক্যাপিটালিস্টিক, পোস্ট ইন্ডাস্ট্রিয়াল, অর্থাৎ শিল্পায়ন উত্তর সমাজে যারা সোশ্যাল অর্গানাইজেশন অফ ওয়ার্ক, কাজের সংগঠনগুলি কিভাবে চলছে, কি তার গঠন, ফর্মাল ইনফর্মাল অর্গানাইজেশন অফ ওয়ার্ক, এই যে আমরা বলি আনঅর্গানাইজড সেক্টর, অর্গানাইজড সেক্টর, সেগুলির সুবিধে অসুবিধে, পার্থক্য, লেবার অ্যান্ড সোসাইটি, আমাদের সমাজের যে উৎপাদনশীলতা তা ক্রমশ নতুন একটা ধরন নিচ্ছে, বিজ্ঞান প্রযুক্তিকে সামনে রেখে ক্রমশ সংগঠিত হচ্ছে, তাকে ডিভিশন অফ লেবার বলি। এইখানে সেই ধরনের কিছু আলোচনা থাকবে। এবার আমাদের পলিটিক্স অ্যান্ড সোসাইটি, এটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। পলিটিক্স অ্যান্ড সোসাইটির মধ্যে পাওয়ার এলিট, অর্থাৎ ক্ষমতাশালী সম্ভ্রান্ত বলতে কাদের বোঝানো হয়, যারা আমাদের দেশের ঊর্ধ্বতন সরকারি কর্তা ব্যক্তি, অর্থাৎ যারা সিদ্ধান্ত গ্রহণকারী, তারা সরকারকে পরামর্শ দিচ্ছেন এবং সরকারের একেবারে ওপরতলার কর্মচারী হিসেবে তারা পরামর্শ দেন, সরকারের নীতি নির্ধারিত হয়, সরকারের নানা ক্ষেত্রে তাদের যে কর্মসূচির যে তথ্য সেগুলি তারা সরবরাহ করেন। এরা হচ্ছেন পাওয়ার এলিট। আমরা লক্ষ্য করে দেখব, দুটি দেশের, যেমন আমেরিকা, এখন আর বিদেশমন্ত্রী আসেন না, বিদেশ সচিবরা আসেন, আবার আমাদের বিদেশ সচিবরা বসছেন, এরা হচ্ছেন পাওয়ার এলিট। বিউরোক্রেসি, সরাসরি আমলাতন্ত্র, অর্থাৎ যারা এই রাষ্ট্রের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, অর্থাৎ দেশের আমলারা, তাদের কৃতকর্ম। প্রেশার গ্রুপ, অর্থাৎ চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এরা অরাজনৈতিক সংগঠন, যেমন বেঙ্গল চেম্বার অফ কমার্স, সিটু, আইএনটিটিইউসি, এরা সরকারকে গণতন্ত্র রক্ষার স্বার্থে অনেক সময় চাপ দেয়, সরকারের কাছে আবেদন নিবেদন করে যে সরকার এই বলে রাষ্ট্র পরিচালনায় অংশ নিয়েছিল, সরকার কোনো না কোনোভাবে জনবিরোধী কিছু নীতি গ্রহণ করতে চাইছে, সুতরাং সরকারকে এইগুলো বাতিল করে বরং জনগণের অনুগামী কিছু কর্মসূচি। অ্যান্ড পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক সংগঠন হিসেবে সরাসরি তারাও দেশের কোনো না কোনো কাজ করছে। তাহলে প্রেশার গ্রুপ অরাজনৈতিক, পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক, উভয়ের মধ্যেই তাহলে পার্থক্য কী, উভয়ের মধ্যে সম্পর্ক কী?
এরপর নেশন স্টেট, অর্থাৎ একটি ভাষা একটি সংস্কৃতির দেশ হিসেবে আমরা এই পৃথিবীতে বহু দেশ লক্ষ্য করি। সেই সকল দেশ যেমন জার্মানি, জাপান, চীন, ভিয়েতনাম, ফ্রান্স, ইংল্যান্ড, ইউএসএ, স্পেন, এই রাষ্ট্রগুলি যেহেতু এক ভাষা এক সংস্কৃতির দেশ, ফলে এই দেশগুলি অনেক বেশি সুঠাম এবং প্রগতিশীল হয়। এই সকল দেশে গণতন্ত্র রক্ষার মতো কোনো সুবিধা আছে কিনা? সিভিল সোসাইটি হচ্ছে যে নাগরিক সমাজ বলি আমরা, তারা ব্যক্তিগত ক্ষেত্রে তাদের কৃতকর্ম দিয়ে গোটা বিশ্বে নিজেদেরকে পরিচিত করেছেন, যেমন অমর্ত্য সেন, যেমন সচিন তেন্ডুলকর। তারা যদি জনগণের স্বার্থে কোনো কিছু, অর্থাৎ গণতন্ত্র রক্ষার স্বার্থে যদি সরকারের ওপর কোনো আবেদন নিবেদন করেন, তারা সিভিল সোসাইটির প্ল্যাটফর্ম থেকে করবেন। এরাও অরাজনৈতিক সংগঠন, এরা গণতন্ত্র রক্ষায় কতখানি ভূমিকা পালন করেন, এইভাবে কোশ্চেন দেয়। সিটিজেনশিপ, আজকের দিনে আমরা যেখানে এনআরসি, সিএএ এগুলো নিয়ে ভাবছি, সেখানে বিশ্বায়নের হাত ধরে নাগরিকত্ব এখন নতুন সংজ্ঞা লাভ করছে। অর্থাৎ কাজের সুবাদে যেহেতু গণ্ডি মুছে গেছে বিশ্বায়নের হাত ধরে, তাহলে আমি যে কোনো বিশ্বের প্রান্তে গিয়ে আমার স্কিল, দক্ষতা দিয়ে সেখানে বসবাস করতে পারি, কাজ করতে পারি, অল্প সময় থাকতে পারি, দীর্ঘ সময়, কিছু সময় সেখানে নাগরিকত্ব নিয়ে থাকতে পারি। তাহলে সিএএ, এনআরসির মধ্যে দিয়ে যে রেস্ট্রিকশনসগুলো আমরা শুনছি, তার গুরুত্ব কতখানি? ডেমোক্রেসি, আইডিওলজি, এগুলো দিয়েও অনেক সময় কিছু টুকরো কোশ্চেন। প্রোটেস্ট, এই লাইনে শুধুমাত্র আন্দোলন, যেমন দেখছি ক্ষোভ, বিক্ষোভ, আন্দোলন, কালের যৌথ আচরণ, বিপ্লব। অর্থাৎ যেমন একটা সিঁড়ির মতো কোনো বিপ্লব বিশ্বে সংগঠিত হলে সেই বিপ্লব কখনো ব্যর্থ হয়নি। আমরা জানি ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লব, রাশিয়ান বিপ্লব, আমেরিকান বিপ্লব, কানাডা বিপ্লব, চায়না রেভলিউশন, এইগুলো একটাও ব্যর্থ হয়নি, কিন্তু অনেক ক্ষেত্রে আন্দোলন ব্যর্থ হয়েছে। তাহলে আন্দোলন আর বিপ্লবের মধ্যে কি কোনো পার্থক্য আছে, নাকি সম্পর্ক আছে, নাকি আন্দোলন হলো বিপ্লবের পূর্ববর্তী মুহূর্ত? তাহলে আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে কি কি প্রয়োজন, কোন কোন পদক্ষেপ প্রয়োজন, আন্দোলনের বৈশিষ্ট্য কি, এইগুলো দিয়ে অনেক সময় কোশ্চেন। সুতরাং এখনো অবধি আমরা যে আলোচনা করেছি বোধহয় খুব কঠিন কিছু নয়। ধর্ম এবং সমাজ, এবার হচ্ছে রিলিজিয়ান অ্যান্ড সোসাইটি। সেখানেও আধুনিক বিশ্বে তথা সমাজে ধর্মের গুরুত্ব নিয়ে একেবারে আধুনিক পর্বে সমাজ ধর্মকে কিভাবে দেখছে, কিভাবে কাজে লাগাচ্ছে, ধর্ম কতখানি গুরুত্বপূর্ণ, আমাদের সমাজ জীবনে ধর্মের সত্যি গুরুত্ব আছে কিনা। রিলিজিয়ান অ্যান্ড সায়েন্স, বিজ্ঞান এবং ধর্মের মধ্যে সত্যি কোনো পার্থক্য আছে না সম্পর্কও আছে? যেমন আইনস্টাইন বলেছেন, রিলিজিয়ান উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড, সায়েন্স উইদাউট রিলিজিয়ান ইজ ল্যাম্প। একজন ছাড়া আরেকজন অন্ধ, আরেকজন ছাড়া আরেকজন খোঁড়া। অর্থাৎ এখানে আইনস্টাইন ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে একটা নির্ভরতা দেখিয়েছেন, সেটা কতখানি বাস্তবসম্মত। সেকুলারাইজেশন প্রক্রিয়া কি, তার মধ্যে দিয়ে ধর্মের গুরুত্ব গৌণ হচ্ছে কিনা। রিলিজিয়াস রিভাইভালিজম, ধর্মের পুনর্জাগরণ কি, তার ফলে সমাজে কি ক্ষতি হতে পারে। ফান্ডামেন্টালিজম, মৌলবাদের গতি প্রকৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। প্লুরালিজম, বহুত্ববাদ, অর্থাৎ আমাদের এই যে বহু সংস্কৃতি, বহু জাতি ধর্মের দেশে বহুত্ববাদ কতখানি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সে সম্পর্কে কিছু দিতে পারে। রিলিজিয়ান ইন রিলেশন টু সলিডারিটি অ্যান্ড কনফ্লিক্ট, ধর্ম একদিকে আমাদেরকে একে অপরের সঙ্গে বেঁধে রাখে, আবার একে অপরের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ফেলে। এই উভয় দিক ধর্ম কীভাবে দেখছে, অর্থাৎ ধর্মের সামাজিক ভূমিকা এখানে বলছে। সুতরাং এও অত্যন্ত সাধারণ সাদামাটা
ম্যাজিক সায়েন্স মরালিটির সঙ্গে ধর্মের কোনো পার্থক্য আছে কিনা, সম্পর্ক আছে কিনা। সুতরাং এই আলোচনাগুলি অত্যন্ত সাবলীল। এছাড়া যেমন রয়েছে ওই পেপারেরই শেষ দিকের সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তি। এখানে মনে রাখতে হবে সায়েন্স টেকনোলজি নিয়ে গভীর কিছু আলোচনার সুযোগ নেই, তার কারণ সায়েন্স টেকনোলজি বলার অনেক সাবজেক্ট রয়েছে। আমরা সমাজে যে বিজ্ঞান প্রযুক্তি এবং তার ক্রম উন্নততর পরিস্থিতির মধ্য দিয়ে আমরা জেট গতিতে এগোচ্ছি, তার ফল কি? তাহলে ইথস অফ সায়েন্স, বিজ্ঞানের রীতি কি? সম্মুখবর্তিতা, সত্যনিষ্ঠতা, নিরপেক্ষতা, সায়েন্টিফিক টেম্পার, এবং তাকে আশ্রয় করে আমাদের মধ্যে একটা লজিক্যাল মাইন্ড তৈরি হচ্ছে। তার ফলে সমাজের কতখানি উপকার হতে পারে, কতখানি ব্যাধিমুক্ত হতে পারি, কতখানি কুসংস্কার মুক্ত হতে পারি। সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ সায়েন্স, এই যে বিজ্ঞানের সামাজিক একটা দায়বদ্ধতা রয়েছে, অর্থাৎ বিজ্ঞান এই সমাজের সুখ সমৃদ্ধির জন্যই ক্রমশ উন্নততর পথে এগিয়ে চলেছে। সেটি কি অভিশাপ না আশীর্বাদ? আমরা অনেক সময় এসে লিখি এইভাবে, সেই রকম কিছু। অর্থাৎ যেমন দায়বদ্ধতার মধ্য দিয়ে যেমন সমাজ উন্নততর হচ্ছে ইতিবাচক দিক থেকে, আবার নেতিবাচক দিক থেকে সমাজের বিজ্ঞানের আবিষ্কারগুলি ভিন্ন পথে ব্যবহার করে অনেকে এই সমাজের ক্ষতিও করছেন। যেমন টেরোরিজম, যেমন অতি সক্রিয় বামপন্থী তথা মাওবাদী দৃষ্টিভঙ্গি, তাতেও তারা বিজ্ঞানের কোনো না কোনো কৌশল ব্যবহার করে এই সমাজের মালের ক্ষতি করছে। সোশ্যাল কনসিকুয়েন্সেস অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞানের ফলশ্রুতি কি, বিজ্ঞান প্রযুক্তির ফলশ্রুতি আখেরে কি? সত্যি কি আমরা এগোচ্ছি? টেকনোলজি অ্যান্ড সোশ্যাল চেঞ্জ, প্রযুক্তির হাত ধরে আমরা কতখানি পরিবর্তিত হচ্ছি, নাকি কোথাও রুখে যাচ্ছি, কোথাও বদ্ধ হয়ে পড়ছি, কোথাও আমরা বিজ্ঞান প্রযুক্তির অতি ব্যবহারের মধ্য দিয়ে ক্ষতি করছি নিজেদের। সেই বিষয়গুলি এখানে সাদা মাটা আলোচনা। সোশ্যাল রিসার্চ অ্যান্ড মেথডস অফ এনকোয়ারি, এটি অত্যন্ত জরুরি একটি চ্যাপ্টার। অর্থাৎ সিলেবাসের একটা জায়গাতে, কোশ্চেনের একটা জায়গাতে একটা কোশ্চেন এখান থেকে দিয়েই থাকে। মনে রাখতে হবে বিজ্ঞান সোশ্যাল রিসার্চ মানে কি, আমাকে একটা রিসার্চ করতে গেলে কি দরকার, একটা রিসার্চ করে দেখাও, মোটেই ধরনের কোশ্চেন এখানে হবে না। এখানে হবে রিসার্চ মেথডসের উপর। যেমন এখানে বলছে কেন দিনের পর দিন সামাজিক গবেষণা গুরুত্ব বাড়ছে, গবেষণার গুরুত্ব বাড়ছে। সমাজ যেহেতু জটিল হচ্ছে, দ্রুততার সঙ্গে পরিবর্তন হচ্ছে, ফলে এই সমাজের সঙ্গে আমরা অনেকেই মানিয়ে নিতে পারছি না। তাহলে সমাজ কতটা পরিবর্তিত হলো, কিভাবে হলো, সেখানে মানুষ কিভাবে নিজেদের অ্যাডজাস্ট করছে, কতখানি করছে, সেই বিষয়ে এখানে আলোচনা রয়েছে। এটিও অত্যন্ত সাদামাটা। সার্ভে মেথড, সমীক্ষা, তার ইতিবাচক নেতিবাচক, অর্থাৎ সুবিধা অসুবিধা কী, প্রশ্নপত্রের মধ্য দিয়ে গবেষণা, সাক্ষাৎকারের মধ্য দিয়ে, এগুলো এক একটি মেথড। ফিল্ড মেথডে পর্যবেক্ষণ, অবজারভেশন, পার্টিসিপেন্ট নন পার্টিসিপেন্ট অবজারভেশন, এক্সপেরিমেন্টেশন, পরীক্ষণ সমাজতত্ত্বে কতখানি সম্ভব। আমরা জানি এক্সপেরিমেন্টেশন হয় কোনো সায়েন্টিফিক রিসার্চ বা গবেষণার ক্ষেত্রে। এখানে সোশিওলজিতেও একটু সাবধানতা অবলম্বন করে পরীক্ষণ পদ্ধতি, এক্সপেরিমেন্টেশনকে কাজে লাগানো যেতে পারে। সুতরাং এখান থেকেও কোশ্চেন অত্যন্ত সহজ সরল। এখান থেকে আমরা কোশ্চেন সিলেকশন করে আমরা একটা কোশ্চেনে অবশ্যই যেতে পারি, বা 40 নম্বরের একটা সুনিশ্চয়তা পেতেই পারি। এখানে সর্বশেষ যে পেপার 1-এর যেটি রয়েছে
সোশ্যাল অ্যান্ড কালচারাল চেঞ্জ আমাদের প্রতিনিয়ত সামাজিক এবং সাংস্কৃতিক দিকগুলি পরিবর্তিত হচ্ছে, আমরা সেগুলি উপলব্ধি করছি। সেখানে দাঁড়িয়ে ডেভেলপমেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্সি এটি একটি অত্যন্ত সাম্প্রতিক কালের আলোচনা। এখানে আলোচনা থাকবে যেমন অবিকশিত দেশগুলি, অর্থাৎ আমরা যেটাকে বলি ডেভেলপিং কান্ট্রি, অর্থাৎ বিকশিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে যে দেশগুলি, তাদেরকে যদি একটু সহায়তা করা যায় তাহলে তারা বিকাশের দিকে এগিয়ে যাবে। সেই সূত্রে আমাদের দেশের কথা অনায়াসে বলতে পারি, আমরা নিজেদেরকে ডেভেলপিং কান্ট্রি হিসেবেই মনে করি। তাহলে আমাদের সেই পরিমাণ অর্থ নেই যে পরিমাণ অর্থ দিয়ে এই বিপুল জনসমাবেশের মধ্যে উন্নয়নমূলক একটা কর্মসূচি নেওয়া যেতে পারে। তাহলে ধার করতে হবে। তাহলে ধার আমি করব কার কাছে? কোনো আন্তর্জাতিক অর্থ ভান্ডার, বিশেষ করে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, বিশ্ব ব্যাংক অথবা ধনী দেশগুলি এখন তাদের কাছ থেকে ধার নেওয়ার অর্থ হচ্ছে তাদেরকে সুদ সমেত, যদিও টলারেবল, সুদ সমেত ফেরত দেয়া। তাহলে ওই দেশ, ওই সংস্থাগুলির কাছে আমাদের টিকি বাঁধা হয়ে গেল। তাহলে তারা সেই ধার দেওয়ার সময় কিছু না কিছু চুক্তি করবে যে তাহলে তোমাদের দেশের কয়লা, তোমাদের দেশের চিনি, পেঁয়াজ, অভ্র, ম্যাঙ্গানিজ তোমাদের বেশি হয়, গম আমাদেরকে এই দামে দিতে হবে। তাহলে এই যে নির্ভরতার নাম করে একটা দেশকে আমরা এন্ট্রি দিচ্ছি এবং তারা সিদ্ধান্ত নিচ্ছে আমাদের হয়ে। আমাদের দেশের সস্তার শ্রমিক, আমাদের দেশের কাঁচামাল সস্তায় তারা নিয়ে গিয়ে তারা আরও বেশি ধনকুবের হচ্ছে। এই রকম একটা পর্যালোচনা। এজেন্টস অফ সোশ্যাল চেঞ্জ, সমাজ পরিবর্তনের জন্য কোন কোন মাধ্যমের মধ্য দিয়ে তা হয়? এডুকেশন, শিক্ষা সামাজিক পরিবর্তনের বাহন হতে পারে কিনা? সায়েন্স, টেকনোলজি অ্যান্ড সোশ্যাল চেঞ্জ, বিজ্ঞান প্রযুক্তির হাত ধরে সামাজিক পরিবর্তন কত দ্রুতগতিতে সম্ভব? ডমিনেন্ট কালচার, কোনো নেতৃত্বকারী সংস্কৃতি, যেমন বাঙালি সংস্কৃতি, বিহারি সংস্কৃতি, এইগুলো, অর্থাৎ অন্যান্য সাংস্কৃতিক গোষ্ঠীগুলিও এই নেতৃত্বকারী গোষ্ঠীর অধীন হয়। যেমন অন্যান্য ভাষাভাষীর মানুষরা এখানে থাকতে গিয়ে আমাদের ভাষা শিখছে, আবার আমরা অন্যান্য সংস্কৃতির, অন্যান্য ভাষার অঞ্চলে থাকতে গিয়ে আগে আমরা ভাষা শিখছি, তাদের আদব কায়দা, খাদ্য গ্রহণ, এই রকম একটি আলোচনা। আর সেলিব্রিটি কালচার বলতে যারা আমাদের সমাজের সেলিব্রিটি, অর্থাৎ তাদের কর্মক্ষমতা দিয়ে আমাদেরকে আকর্ষণ করতে পারে, সেই রকম মানুষদের দৈনন্দিন জীবনের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিগুলি আমরাও গ্রহণের চেষ্টা করি এবং তার ফলে সমাজ একটা দিকে চলে যেতে পারে। তার রাজনৈতিক দিক হতে পারে, অর্থনৈতিক, জীবন, ফ্যাশন, অনেক কিছু ক্ষেত্রে আমরা এদেরকে হুবহু অনুকরণ করি বা নকল করি। এই রকম একটি পর্যালোচনা। এরপরে আমরা পেপার 1 শেষ করেছি, বলেছি সেটি অ্যাবস্ট্রাক্ট মডেলের গোটা বিশ্বের সমাজের আলোচনা সেখানে থাকবে। পেপার 2 যখনই আসবো সেখানে কিন্তু একটা স্পেসিফিকেশন লক্ষ্য করব, অর্থাৎ এই পেপারে আমরা শুধুমাত্র ভারতীয় সমাজ, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, ধর্মীয়, জাতিগত, উপজাতিগত, এই যাবতীয় দিকের ঘটনাবহুল বিষয়বস্তুর উপর, কন্টেম্পোরারি বিষয়বস্তুর ওপর এখানে আমরা আলোচনা দেখতে পাবো। ফলে এটি তুলনামূলকভাবে বেশ ছোট। আমরা 2 পাতায় এই সিলেবাসটি দেখতে পাচ্ছি। 9টি মাত্র বিষয়, সাবজেক্ট ম্যাটার রয়েছে। যেমন আমরা এখানে দেখছি যে সোসাইটি অ্যান্ড কালচার ইন ইন্ডিয়া,
এর অধীনে ইউনিটি, ডাইভার্সিটি, মডার্নিটি, ট্র্যাডিশন, এইগুলো আমরা বহুকাল ধরে চর্চা করে আসছি। যদিও এখানে একটু ভিন্নতর আলোচনা হবে, কিন্তু আলোচনার বিষয়বস্তু যথেষ্ট সহজ এবং বেশ গুরুত্বপূর্ণ এই জায়গাগুলি। তার কারণ বলছি যে এখান থেকে কোশ্চেন অবশ্যই দেয়, প্রতিবার ঘুরিয়ে ফিরিয়ে দেয়। তারপর হচ্ছে অ্যাপ্রোচেস টু দ্য স্টাডি অফ ইন্ডিয়ান সোসাইটি, অর্থাৎ আমাদের ভারতীয় সমাজকে কেন্দ্র করে যদি সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করতে হয়, তাহলে কোন সমাজতাত্ত্বিক পথ বা দৃষ্টিভঙ্গি দিয়ে ভারতবর্ষের সমাজকেন্দ্রিক পর্যালোচনাকে আমরা নির্ধারিত করতে পারি, সেই সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। সেখানে কতগুলো অ্যাপ্রোচ দেয়া হয়েছে। ইন্ডোলজিক্যাল, অর্থাৎ অধ্যাপক ঘুরের ভারততাত্ত্বিক রীতি। আরেকটি হচ্ছে অধ্যাপক শ্রীনিবাসের স্ট্রাকচারাল ফাংশনাল, কাঠামোগত ক্রিয়াবাদী রীতি। এগুলো এক একটি তত্ত্ব যেমন বলছে সেই পথ দিয়ে আমরা এই দেশকে দেখতে চাইছি বা চাইছি কি না। ডায়ালেকটিক্যাল অ্যাপ্রোচ, এটি এআর দেশাইয়ের মার্ক্সবাদী রীতি, দ্বন্দ্বমূলক রীতি এবং দলিত, এআর আম্বেদকরের দলিত রীতি, তা দিয়ে এই দেশকে দেখলে কতখানি সুবিধা হবে এই সংক্রান্ত আলোচনা। এখান থেকেও প্রত্যেক বছর একটা না একটা কোশ্চেন দিচ্ছে। এরপরে যেমন থাকবে মেজর সোশ্যাল গ্রুপস, অর্থাৎ কিনা এখানে যেমন রয়েছে যে ধর্মীয় গোষ্ঠী, ভাষা গোষ্ঠী, আঞ্চলিক গোষ্ঠী, জাতি গোষ্ঠী, উপজাতি গোষ্ঠী। উল্লেখ্য যে যারা ধর্মে, ভাষায়, আঞ্চলিকতায়, জাতিতে, উপজাতিতে পিছিয়ে, অনগ্রসর, তারা রাষ্ট্রের কাছে দাবি করছে, বহুদিন ধরে দাবি করছে তাদের বিকাশের জন্য। রাষ্ট্র তার পরিকাঠামো দিয়ে তার মতো করে বিকশিত হওয়ার, এদেরকে বিকশিত করার চেষ্টা করছে, কিন্তু তা সত্ত্বেও তাদের যে প্রত্যাশা পূরণ হচ্ছে না। ফলে রাষ্ট্রের বিরুদ্ধে তারা কোনো না কোনো কর্মসূচি নিচ্ছে। তা দিয়ে অনেক সময় যেমন জাতিগুলি রাজনীতির সংস্পর্শে এসে নিজেদেরকে ক্ষমতাশালী করতে চাইছে, উপজাতি বিদ্রোহের মধ্য দিয়ে তারা রাষ্ট্রকে জানান দিতে চাইছে, বহু আঞ্চলিক গোষ্ঠী তারা রিজিওনালিজম মুভমেন্টের মধ্য দিয়ে তারা রাষ্ট্রকে জানাতে চাইছে, ভাষা গোষ্ঠীগুলি তাদের ভাষার বিকাশের জন্য আন্দোলন করছে, বহু ধর্মীয় গোষ্ঠী যারা মূলত মাইনর বা মাইনরিটি, তারাও অনেক সময় বিদ্রোহ প্রকাশ করছে। ফলে এই ধরনের কিছু কোশ্চেন বা কোনো ঘটনাবলীকে কেন্দ্র করে প্রশ্ন এখান থেকে দিয়ে থাকে। সাম মেজর ইনস্টিটিউশনস হিসেবে আমরা ম্যারেজ, ফ্যামিলি, কিনশিপ, এখান থেকেই মূলত কোশ্চেন দেখে থাকি, অর্থাৎ বিবাহ, পরিবার, আত্মীয়তা এবং এগুলো কিভাবে পরিবর্তিত হচ্ছে। জেন্ডার সোশ্যালাইজেশন, লিঙ্গ সামাজিকীকরণের ক্ষেত্রে ছেলে পুত্রকে, বয়েজদেরকে বেশি গুরুত্ব দেয়া এবং গার্লসদেরকে, অর্থাৎ কন্যা শিশুকে কম গুরুত্ব দেয়া, তার মধ্য দিয়ে জেন্ডার ইনইকুয়ালিটির মতো ব্যাধি আমাদের সমাজে কিভাবে তৈরি হচ্ছে। ডিভিশন অফ লেবার অ্যান্ড ইকোনমিক ইন্টারডিপেন্ডেন্স, আর্থিক নির্ভরতা এবং শ্রম বিভাজনের মধ্য দিয়ে সমাজ কতখানি উপকৃত হচ্ছে। ডিসিশন মেকিং, সেন্টার অফ পাওয়ার অ্যান্ড পলিটিক্যাল পার্টিসিপেশন, আমরা জানি সাম্প্রতিককালে রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে নানা রকম বিরোধ আসছে, রাজনৈতিক সন্ত্রাস, রাজনীতির বলি হচ্ছে। এই ভোট আসছে, আমরা দেখব অসংখ্য মানুষের মৃত্যু যা শুরু হয়ে গেছে। সেই সংক্রান্ত যে রাজনীতিতে অংশগ্রহণের ইতিবাচক নেতিবাচক দিক, সেখানে আমরা কিভাবে অংশগ্রহণ করছি, কত রকমভাবে অংশগ্রহণ করতে পারছি। রিলিজিয়ান অ্যান্ড সোসাইটি, সেখানে যেমন আমরা ওই মৌলবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সাম্প্রদায়িকতাবাদ, এইগুলির লাভ ক্ষতি, লাভ তো নয়, ক্ষতিই বটে, সেখান থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা। শিক্ষা কিভাবে আমাদের সমাজে অসাম্য, যেখানে পিছিয়ে থাকা অংশরা শিক্ষা পেয়ে সম্ভ্রান্তদের
সমানে বা সমান্তরাল মর্যাদায় উপস্থিত হবে, কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আমাদের মধ্যে একটা বৈষম্য তৈরি করছে। কিভাবে করছে সেগুলো নিয়েও এখানে আলোচনা হতে পারে। এছাড়া যেমন রয়েছে সোশ্যাল ইনইকুয়ালিটি। সোশ্যাল ইনইকুয়ালিটির প্রশ্নে আমাদের এখানে মূলত জাতিগত ইনইকুয়ালিটি, অসাম্য রয়েছে। সেখান থেকে আমরা কিভাবে জাতি সাম্যে পৌঁছতে পারি, তফসিলি জাতি, তফসিলি উপজাতি এদেরকে চিহ্নিত করে, অন্যান্য অনগ্রসর শ্রেণীদেরকে চিহ্নিত করে, তাছাড়া সম্ভ্রান্ত যারা উপার্জনের দিক থেকে পিছিয়ে তাদেরও সংরক্ষণের কথা বলে তাহলে জাতি সাম্য গড়ে তোলা যায় কি না, সেই ধরনের কিছু প্রশ্ন। নাকি এই কনসেপ্ট অফ ইকুয়ালিটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস ইন ইন্ডিয়া, অর্থাৎ এগুলো দেওয়ার পরেও জাতি সাম্যের মতো বিষয় আমাদের সমাজে গড়ে উঠছে না, কেন উঠছে না সেই সম্পর্কে এখানে কিছু না কিছু প্রশ্ন আসতে পারে। সোশ্যাল চেঞ্জ ইন মডার্ন ইন্ডিয়া, আমাদের সমাজ ক্রমশ পরিবর্তিত রূপ ধারণ করছে এবং সম্মুখবর্তী হচ্ছে। সেগুলি সেক্ষেত্রে কারা ইনগ্রিডিয়েন্ট হিসেবে কাজ করছে, যেমন একটা বলছে ওয়েস্টার্নাইজেশন, পশ্চিমী যে দৃষ্টিভঙ্গি, সেগুলি গ্রহণ করে আমরা সমাজ পরিবর্তনে এগিয়ে যেতে পারছি কিনা। সংস্কৃতাইজেশন, নিম্ন জাতিগুলি উচ্চ সম্ভ্রান্ত জাতিগুলির জীবনধারা অনুকরণ করে সমাজ পরিবর্তনের সাক্ষ্য রাখতে পারছে কিনা। সেকুলারাইজেশন, ধর্মনিরপেক্ষকরণের মধ্য দিয়ে সমাজ পরিবর্তিত হচ্ছে কিনা। ডাইরেক্টেড আনডাইরেক্টেড চেঞ্জ, অর্থাৎ ডাইরেক্টেড একেবারে প্ল্যান করে, বাজেট করে আইনসভাগুলি আমাদের কতখানি পরিবর্তনে সহায়তা করছে, নাকি আনডাইরেক্টেড চেঞ্জ অর্থাৎ মুভমেন্টের মধ্য দিয়ে আমাদের সমাজ আন্দোলনের মধ্য দিয়ে পরিবর্তিত হচ্ছে। সেক্ষেত্রে লেজিসলেটিভ, এক্সিকিউটিভ মেজার্স, সোশ্যাল রিফর্মস দিয়ে, সোশ্যাল মুভমেন্টস দিয়ে আমরা পরিবর্তিত হচ্ছি কিনা। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আরবানাইজেশন, শিল্পায়ন, নগরায়নের মধ্য দিয়ে আমাদের ভারতবর্ষ কতখানি অগ্রবর্তী হচ্ছে। অ্যাসোসিয়েশন অ্যান্ড প্রেশার গ্রুপস, সেক্ষেত্রে সেই যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলি আমাদের সমাজ পরিবর্তনের ক্ষেত্রে কতখানি সহায়তা করছে। এছাড়া রয়েছে ওমেন অ্যান্ড চিলড্রেন, অর্থাৎ নারীদের বিকশিত হওয়ার সম্ভাবনা কতখানি, শিশুরা কতখানি বর্তমান সমাজে গুরুত্ব পাচ্ছে, তাকে কেন্দ্র করে যে ইনগ্রিডিয়েন্টগুলি রয়েছে সেখানে আমরা দেখব ডেমোক্রেটিক প্রোফাইল অফ ওমেন, অর্থাৎ সংখ্যাগত দিক থেকে আমরা জানি আমাদের দেশের নারীদের সংখ্যা কমছে। সেটা কি ইচ্ছাকৃত কারো দ্বারা হচ্ছে? অবশ্যই হচ্ছে, কারণ প্রাকৃতিক ভারসাম্যের নিরিখে আমরা একথা বলি, পৃথিবীতে যতজন মহিলা রয়েছে ততজন পুরুষ থাকবে, প্লাস মাইনাস। তাহলে নারীদের সংখ্যা প্রত্যেক 10 বছর অন্তর আমরা দেখছি কমছে। কেন কমছে? তার মূল কারণ কি? নারীদেরকে গুরুত্বের জায়গাতে কিভাবে তুলে ধরা যায়, এগুলো নিয়ে আলোচনা হতে পারে। স্পেশাল প্রবলেম, নারীদের অনেক ধরনের সমস্যা রয়েছে, যেমন ডাউরি, পর্ন, অ্যাট্রোসিটিস, অকথ্য অত্যাচার, ডিসক্রিমিনেশন, তাদেরকে বিচ্ছিন্ন করে রাখার একটা প্রবণতা, এইগুলি দিয়ে অনেক সময় কোশ্চেন দেয়। এক্সিস্টিং প্রোগ্রামস ফর ওমেন, তাহলে নারী ক্ষমতায়নের মধ্য দিয়ে, নারী মর্যাদা বৃদ্ধির মধ্য দিয়ে নারীদেরকে ঊর্ধ্বে তুলে ধরা যাচ্ছে কিনা, তার জন্যে কী কী কর্মসূচি রাষ্ট্র গ্রহণ করেছে। সিচুয়েশনাল অ্যানালিসিস অফ চিলড্রেন, অর্থাৎ শিশুরা আজকের দিনে কেন এত গুরুত্ব পাচ্ছে, কারণ আমরা জানি যে শিশু শ্রমিক গোটা বিশ্বের তুলনায় আমাদের দেশে সর্বাধিক। ফলে এই শিশুরা আগামী পৃথিবীর তথা আগামী ভারতবর্ষের মেরুদণ্ড হিসেবে হয়ে উঠতে পারে। তাই শিশুদেরকে কতখানি সুরক্ষিত করা যায়, চাইল্ড ওয়েলফেয়ার প্রোগ্রাম দিয়ে শিশু কল্যাণমূলক কর্মসূচি কতখানি গ্রহণ করা যেতে পারে, এই মর্মে কিছু না কিছু কোশ্চেন হবে। গ্লোবালাইজেশন অ্যান্ড ইকোলজিক্যাল ক্রাইসিস, এইটির মধ্য দিয়েই আমরা বেঁচে আছি।
অর্থাৎ আজকের দিনগুলি আমরা অবগাহন করছি, তার ফলে এই যে গোটা বিশ্বকে বাণিজ্যের জন্য উন্মুক্ত করে দেয়া, তার অনেকগুলি ইতিবাচক দিক আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে অকুপেশনাল ডাইভার্সিটি, অনেক ধরনের পেশা আমরা লক্ষ্য করছি এবং তাতে অংশ নিয়ে আমরা আমাদের পায়ের তলার মাটি করে তুলতে পারছি। বিজ্ঞান প্রযুক্তির চর্চা অনেক উন্মুক্ত হয়েছে। তথ্য জানা, বিশেষ করে ইনফরমেশন টেকনোলজির মধ্য দিয়ে গুগল তথা অন্যান্য ওয়েবসাইটের মধ্য দিয়ে আমরা যে কোনো সময় যে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান সঞ্চয় করতে পারছি। কিন্তু এর ফলে গোটা বিশ্বের তথা ভারতবর্ষের পরিবেশ সংক্রান্ত নানাভাবে ক্ষতি হচ্ছে। অতি উৎপাদনের মধ্য দিয়ে এই উপমহাদেশের পরিবেশ ভুলুণ্ঠিত হচ্ছে, ফলে পরিবেশ আন্দোলনগুলি ক্রমশ আরও সংঘবদ্ধ হচ্ছে। এই সংক্রান্ত কিছু কোশ্চেন এখানে। আর সবশেষ যে চ্যাপ্টারটি, এটি ভারতবর্ষের কতগুলি গুরুত্বপূর্ণ সমস্যাকে কেন্দ্র করে ফ্ল্যাট টাইপের কোশ্চেন। এগুলিও এখান থেকেও একটা কোশ্চেন অন্তত অবধারিতভাবে প্রত্যেক বছর দিয়ে থাকে। সুতরাং এই সোশিওলজিকে যে কেউ, যে সাবজেক্ট ম্যাটার আমরা দুটো পেপারে পিএসসির সিলেবাস ধরে আলোচনা করলাম, সেখানে আমরা অনায়াসে যে কেউ যে কোনো সাবজেক্ট থেকে এসে আলোচনার মধ্যে প্রবেশ করতে পারি। এর জন্য খুব একটা সময় লাগে না। আমরা যদি প্রশ্ন চর্চা করি, সেক্ষেত্রে আমরা একটু ডিফারেন্স দেখতে পাবো। এটি 2019-এর কোশ্চেন তুলে ধরছি। সেখানে বলেছিলাম ফ্ল্যাট টাইপের দুটো গ্রুপ। আমরা সিলেবাস এতক্ষণ আলোচনা করে কিন্তু কোনো গ্রুপ পাইনি। সেখানে কোশ্চেনে কিন্তু দুটো গ্রুপ থাকবে। একটা গ্রুপে 5টি কোশ্চেন, একটা গ্রুপে 3টি কোশ্চেন দিয়ে আমাদের 5টি কোশ্চেন দিয়ে বলবে 3টি অ্যান্সার করো, আর 3টে দিয়ে গ্রুপ বিতে বলবে 2টো আনসার করো। কিন্তু এতদিনও পেপার 2তেও একই ধরন 5টা 3টে, এটা ভারতীয় প্রেক্ষাপট থেকে কোশ্চেন হবে। কিন্তু কোশ্চেনের ধরনে আমরা বলেছিলাম ফ্ল্যাট টাইপের 40 করে কোশ্চেন এতদিনও আমরা লক্ষ্য করেছি। কিন্তু 2019-এ আমরা একটা ইতিবাচক দিক লক্ষ্য করছি। সেটা হচ্ছে যে কোশ্চেনের ভলিউমগুলো ভ্যারি করছে। কিছু এসে টাইপ কোশ্চেন দিলেও কোশ্চেনগুলি ভাঙছে 30, 20, 30, 20, 15, 10 এই রকমভাবে কোশ্চেনগুলির ভলিউম চেঞ্জ হচ্ছে। ফলে একটা সুবিধে হবে, তা হলো ছোট ছোট কোশ্চেনের মধ্য দিয়ে বেশি নাম্বার পাওয়া যেতে পারে। এবং অনেকে এই কথা বলে থাকে যে সোশিওলজি স্কোরিং নয়, কিন্তু এখন আমরা বলি নিঃসন্দেহে এটি স্কোরিং। এবং এই ধরনের কোশ্চেন প্যাটার্ন আমরা আশা করব আগামীতেও আসবে। পেপার 2তেও কোশ্চেন ব্রেকিং মার্কস দিয়ে কোশ্চেন হয়েছে। সুতরাং দুটো পেপারেই একই ট্রেন্ড। এখানে বরং 30 দেয়নি, 25, 20, 15, 10 এই রকমভাবে ভেঙেছে। সুতরাং আমরা এর ফলে অনেক বেশি লাভবান হব, তাতে কোনো সন্দেহ নেই। সুতরাং এখনও বলছি যে সোশিওলজি নিয়ে যে কেউ পঠন পাঠন করা যায় এবং এটি স্কোরিং। এখানে আমরা কিছু বইয়েরও সহায়তার কথা বলছি, যে বাংলায় যথেষ্ট বই আছে। সমকালীন সমাজতত্ত্ব রামানুজ গাঙ্গুলি, বিষয় সমাজতত্ত্ব অনাদি মহাপাত্র, সমাজতাত্ত্বিক চিন্তাধারা অনাদি মহাপাত্র, অথবা শান্তনু ঘোষ সমাজতাত্ত্বিক চিন্তাধারা। আমারও কিছু বই যেমন কমলেন্দু বই রয়েছে, বিষয় সমাজতত্ত্ব আমার বই রয়েছে, সেগুলো দেখতে পারো। পেপার 2-এর ক্ষেত্রে ভারতীয় সমাজ ব্যবস্থা অনাদি মহাপাত্র, ভারতীয় সমাজ ব্যবস্থা আমার একটি রয়েছে কমলেন্দু, ভারতীয় সমাজ এসসি দুবে। এই বইগুলো থেকে কোনো না কোনোভাবে উপকৃত হতে পারো। সমকালীন ভারতীয় সমাজ রামানুজ গাঙ্গুলি, আধুনিক ভারতীয় সমাজ ব্যবস্থা অনিরুদ্ধ চৌধুরী, ভারতীয় সামাজিক সমস্যা অনাদি মহাপাত্র, ভারতীয় সামাজিক সমস্যা আমার একটি। এছাড়া এখানে একটু
পেপার, নিউজ পেপারের দিকে লক্ষ্য রাখলে আরও ভালো হয়। সেটা হচ্ছে হিন্দু, দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য ইন্ডিয়া টুডে, আনন্দবাজার পত্রিকা। এগুলো দেখলে একেবারে লেটেস্ট আলোচনাগুলি এখানে করা যেতে পারে। এছাড়াও ইংলিশেও যথেষ্ট বই রয়েছে। সোশিওলজি, থিমস অ্যান্ড পার্সপেক্টিভ, হ্যারলম্বাস অ্যান্ড হলবর্ন; সোশিওলজি, বিদ্যাভূষণ অ্যান্ড সচদেব; সোশিওলজি, সি.এন. শঙ্কর রাও; সোশিওলজি, অ্যান্থনি গিডেন্স; সোশিওলজিক্যাল থট, মার্কস দুর্খাইম। এদের পড়াশোনা করতে গিয়ে ফ্রান্সিস আব্রাহাম অ্যান্ড জনস, এইচ মর্গান; সোশিওলজি থিওরি, পি রিডজার; এনসিইআরটি ক্লাস 12-এর বই অ্যাভেলেবেল, অনলাইনেই পাওয়া যায়। আর পেপার 2 এর ক্ষেত্রে মডার্নাইজেশন অফ ইন্ডিয়ান ট্র্যাডিশন, যোগেন্দর সিং; সোশ্যাল চেঞ্জ ইন মডার্ন ইন্ডিয়া, এম.এন. শ্রীনিবাস; সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, এ.আর. দেশাই; সোসাইটি ইন ইন্ডিয়া, এস.সি. দুবে; সোশ্যাল সিস্টেম ইন ইন্ডিয়া, রাম আহুজা; সোসাইটি অ্যান্ড কালচার ইন ইন্ডিয়া, নাদিম হাসনাইন; সোশ্যাল প্রবলেম ইন ইন্ডিয়া, রাম আহুজা; এবং এনসিইআরটি ক্লাস 12 এর বই, যেগুলো অ্যাভেলেবেল ইন অনলাইন। সুতরাং সবাইকে বলছি, 2021-এ যারা মনস্থির করেছ অনায়াসে এই সাবজেক্ট নিয়ে তোমরা সাকসেস পেতে পারো। সেক্ষেত্রে আনএকাডেমিতে ক্লাস শুরু হয়েছে, ক্র্যাশ কোর্স শুরু হয়েছে। প্রতি সোম, মঙ্গল, বুধ সন্ধ্যে 7টার সময় ক্লাস থাকছে। যারা এনরোল করতে চাও কেডি স্যার প্লাস দিয়ে 10% ডিসকাউন্ট পেতে পারো। সেক্ষেত্রে বারবার রিকোয়েস্ট করব, 24 মাসের এটিই তোমরা সাবস্ক্রাইব করবে বা এনরোল করবে। এবং ভেতরের যে সুযোগ সুবিধাগুলি, অর্থাৎ প্রতিদিন প্রায় 300 কোশ্চেন আনসারের ব্যবস্থা আছে এখানে। ডেসক্রিপটিভ লিখে তোমরা সেগুলো স্যারদের দিয়ে দেখিয়ে নিতে পারো। সুতরাং সবাইকে অনুরোধ করছি, যারা আনএকাডেমিতে আসতে চাও অনায়াসে আসতে পারো। এখানে বহু অভিজ্ঞ প্লাস এডুকেটর রয়েছি আমরা, যারা অফলাইনে একসময় বহু ছাত্রছাত্রীদের পায়ের তলার মাটি যোগান দিতে সহায়তা করেছি। এখানেও আমরা সে কাজ একইভাবে যত্নের সঙ্গে করছি। তাই এই আলোচনার শেষে আনএকাডেমি এবং আমার তরফ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।